একদা এক পাহাড়ি জঙ্গলে বাস করত খরগোশের পরিবার। খরগোশ তার বউ আর তার একমাত্র মেয়ে নিয়েই তার সুখের পরিবার। খরগোশ চাষবাস করত, তা দিয়েই তার সংসার চলতো। তারা সেই জঙ্গলে বাস করত, সেখানে আরও অন্যান্য পশুরাও বাস করত। সেখানেই থাকতো বানর। বানর ছিল অনেক দুষ্ট, সর্বদা অন্যের ক্ষতি করত, চুরি করত। এই কারণে ওকে কেউ পছন্দ করত না। গিন্নি, ও গিন্নি, কই গো তুমি? জমিতে যেতে হবে, খাওয়া দাওয়া কি হবে নাকি? কই গো গিন্নি? আরে হলো কি, এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন তুমি? চিল্লাবো না তো কি করব বলো তো? জমিতে তো যেতে হবে তাই না? আজকে জমিতে হাল দিতে হবে যে, খেতে দাও জলদি। হ্যাঁ হ্যাঁ, কাল বলেছিলে, আমার মনে আছে। ওই তো, আজ রান্না করতে একটু দেরি হয়ে গেল। বসো, আমি খেতে দিচ্ছি। আচ্ছা দাও। আর মিন্নি কোথায়? ওকে ছাড়া তো আমি খেতে পারবো না। ডাকো ডাকো, আমার মেয়েকে ডাকো। হ্যাঁ জানি, ওকে ছাড়া তো মুখে কিছু রোছে না। ডাকছি আমি। মা মিন্নি, ও মিন্নি, কোথায় তুই? মিন্নি। হ্যাঁ মা, খেয়েছি আমি। এই ঘুম থেকে উঠলি, উঠতে না উঠতেই খেলা শুরু। আয় আয়, খেতে আয়, বাবা বসে আছে তোর জন্য। আচ্ছা মা, যাচ্ছি। এরপর মিন্নি ঘরে যায় আর গিন্নি তাদেরকে খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ করে খরগোশ তার জমিতে চলে যায়। আর অন্যদিকে বানর লাফাতে লাফাতে সেদিক দিয়েই যাচ্ছিল। আজকে কি করা যায়, কিছুই ভালো লাগছে না। যাই সামনে দেখি কোথায় কি পাওয়া যায়। এই বলে দুষ্ট বানর সামনে এগোতে থাকে। সেই জঙ্গলে থাকতো এক কচ্ছপ। কচ্ছপ ছিল খুব ভালো মনের আর সাধাসিধে। যে কেউ খুব সহজেই তাকে বোকা বানাতে পারত। বানরের দেখা হয়ে যায় সেই কচ্ছপের সাথে। আরে কচ্ছপ মশাই, যাচ্ছ কোথায় তুমি? আহ বানর মশাই, তুমি? আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম। আমি যাচ্ছিলাম ওই খরগোশ দাদার কাছে, তার সাথে একটু দরকার আছে। কি দরকার তোমার আবার খরগোশের সাথে? আমি সেদিকেই যাচ্ছি, ওনাকে আমি বলে দেব। তাহলে তো বেশ ভালো হয়। খরগোশ দাদা আমার কাছ থেকে বীজ চেয়েছিল, ওই রাজা মশাইয়ের জমিতে বীজ রোপণ করবে। আজকেই তার বীজ রোপণ করতে হবে, এটাই রাজা মশাইয়ের আদেশ। আমি সেই বীজগুলোই দিতে যাচ্ছিলাম। আচ্ছা, এই ব্যাপার। আমি এই বীজগুলো নিয়ে রাজা মশাইয়ের কাছে যাব আর মিথ্যা বলবো। হা হা হা, অনেক মজা হবে। আচ্ছা, তবে আমার কাছে দাও, আমি খরগোশকে গিয়ে দিয়ে দেব। বাহ বানর দাদা, তুমি তো অনেক ভালো। অন্য পশুরা কেন যে তোমাকে খারাপ আর দুষ্টু বলে সেটাই বুঝি না। কেন যে বলে সেইটা তুমি বুঝবে। কি হলো বানর দাদা, কি এত ভাবছো? নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, দাও, জলদি দাও। এরপর কচ্ছপ বানরকে সেই বীজগুলো দিয়ে দেয়। বানর সেটা নিয়ে লাফাতে লাফাতে বনের রাজার কাছে যায়। রাজা তার গুহায় বিশ্রাম নিচ্ছিল। বানর গিয়ে রাজাকে ডাকতে থাকে। রাজামশাই, ও রাজামশাই, আপনি কি গুহায় আছেন? থাকলে সারা দিন, খুব জরুরি দরকার আছে। বানরের কথা শুনে গুহাতে থাকা রাজা বেরিয়ে আসে আর বানরকে দেখে বলে, আহ, এটা তোমার আসার সময়? তুমি কি জানো না এটা আমার বিশ্রামের সময়? তুমি আমার বিশ্রামের ব্যাঘাত ঘটালে, আর যেন কখনো এমন না হয়। আমি দুঃখিত রাজামশাই। হ্যাঁ, এখন বলো তোমার কি এমন জরুরি দরকার যে আমাকে ডাকলে? আপনি কি খরগোশকে আপনার জমি চাষ করতে বলেছেন? হ্যাঁ, কেন? আমার সাথে খরগোশের দেখা হয়েছিল।
খরগোশ এই বীজগুলো আমাকে দিল আর বলল রাজামশাইকে গিয়ে বীজগুলো দিও আর বলে দিও আমি তার জমি চাষ করতে পারবো না। এই যে রাজামশাই চাষের বীজ। কি বললে তুমি? খরগোশের এত বড় সাহস আমার কথার খেলাপ করে? যাও, এক্ষুনি যাও আর খরগোশকে বলো আমি ডেকেছি। ঠিক আছে রাজামশাই। এই বলে বানর খরগোশের কাছে যায় আর বলে, আরে খরগোশ দাদা, রাজামশাই তোমার জরুরি তলব করেছে, জলদি যাও। হঠাৎ রাজামশাইয়ের তলব কেন? তা তো আমি আর জানি না, আমাকে শুধু বলতে বলেছে, তাই আমি বলছি তোমায়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। বানর খরগোশকে রাজার কাছে পাঠিয়ে দেয় আর নিজে সেখান থেকে পগার পার হয়ে যায়। খরগোশ তাড়াতাড়ি করে রাজার কাছে যায় আর রাজাকে বলে, রাজামশাই, হঠাৎ আপনি আমাকে ডেকেছেন যে? খরগোশকে দেখে রাজা রেগে যায় আর বলে, তোমার কত বড় সাহস? হ্যাঁ, আমি তোমাকে চাষ করতে বলেছি আর তুমি সেটা না করে বড় মুখ করে বলো পারবে না। এর জন্য আমি তোমাকে শাস্তি দিতে পারি, জানো? এসব আপনি কি বলছেন রাজামশাই? আপনাকে এসব কথা কে বলেছে? আমি তো আপনার জমিতেই হাল দিচ্ছিলাম আর বীজ তো কচ্ছপ দাদার কাছে ছিল। ওর আজ আমাকে বীজ দেওয়ার কথা ছিল। ও বীজ দিয়ে গেলে আমি আজ বীজ রোপণ করতাম, আর বীজ আপনার কাছে কেন? তুমি কি এসব সত্যি বলছো? তবে যে বানর আমাকে বললো। রাজা খরগোশকে বানরের সব কথা বলে। তা শুনে খরগোশ বলে, এই সব মিথ্যে রাজামশাই। আপনি চাইলে কচ্ছপকে ডাকতে পারেন, ওর থেকেই সব জানা যাবে। রাজা কচ্ছপের কাছে খবর পাঠায়। কচ্ছপ আসে। রাজা কচ্ছপের কাছে সমস্ত ঘটনা জিজ্ঞেস করে। কচ্ছপ রাজাকে বলে কিভাবে বানর ওর কাছ থেকে বীজ এনেছে। তা শুনে রাজা বানরের উপর প্রচণ্ড ক্ষেপে যায়। পুরো জঙ্গলে বানরকে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর পাবেই বা কী করে? ও তো অনেক আগেই সেখান থেকে পগার পার। আমি কত কষ্ট করে মাটি থেকে গাজর খাওয়ার জন্য তুললাম, আর এই দুষ্টু বানর কবে যে মন থেকে সারা জীবনের জন্য চলে যাবে। এই দুষ্টু বানরের জন্যই শান্তি করে একটু খেতেও পাই না। কি হয়েছে? তোমরা সবাই এখানে এসেছো কেন? সিংহ জিজ্ঞেস করার পর টিয়া বলে, রাজামশাই, আমি আজ কলা খেতে ধরেছি। ওই দুষ্টু বানর আমার কলা কেড়ে নিয়ে খেয়েছে। হ্যাঁ রাজামশাই, এই দুষ্টু বানর আমারও গাজর খেয়ে নিয়েছে। একে একে সবাই বানরের নামে বিচার দিতে থাকে। একদা একটা বড় জঙ্গলে একদল বানর বাস করত। বানরের দলের মধ্যে একটা খুব চালাক বানর ছিল। সেই চালাক বানরটি বেশি খাবার পাওয়ার লোভে তার দল থেকে বেরিয়ে একাই খাবার খুঁজে খেত। একদিন একটা খরগোশ গাজর খাচ্ছিল। তার পাশ দিয়ে বানর যাচ্ছিল, আর বানর খরগোশকে গাজর খাওয়া দেখে বলে, আমি থাকতে এই বনে কেউ শান্তি করে খেতে পারবে না। হা হা হা, আজ এই খরগোশের গাজর নিয়ে আমি পালিয়ে যাব। এরপর দুষ্ট বানর খরগোশের সামনে যায় আর খরগোশকে বলে, এই যে খরগোশ মশাই, তুমি কি খাচ্ছো? তুমি আবার এসেছো? তুমি সব সময় সবার খাবার কেড়ে নিয়ে খাও, এই জন্যই তোমাকে সবাই দুষ্টু বানর বলে ডাকে। চুপ করো, এখানে তুমি ছাড়া আর কেউ নেই। তোমার মতো ছোট খরগোশ আমাকে আটকাতে পারবে না। এই বলে খরগোশের কাছ থেকে বানর গাজর ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায়, আর খরগোশ কাঁদতে থাকে। আমি কত কষ্ট করে মাটি থেকে গাজর খাওয়ার জন্য তুললাম, আর এই দুষ্টু বানর কবে যে মন থেকে সারা
এরপর খরগোশ আবার গাজর তুলতে শুরু করে। অন্যদিকে টিয়া কলা গাছে বসে পাকা কলা খাচ্ছিল আর বলছিল, কলাগুলো কি মিষ্টি! আমার খাওয়া শেষ হলে বাচ্চাদের জন্য নিয়ে যাব। টিয়া কলা খেতে খেতে পাশ দিয়ে দুষ্ট বানরকে যেতে দেখে আর বলে, এই রে, দুষ্ট বানরটা যদি একবার আমাকে কলা খেতে দেখে, তাহলে পুরো কলার ঝুঁকিটা নিয়ে যাবে। আমি চুপ করে থাকি, তাহলে আর দেখতে পাবে না। টিয়া চুপ করে থাকে আর দুষ্ট বানর নাচতে নাচতে যেতে থাকে আর বলতে থাকে, খাবার কোথায় পাবো এখন? দেখি তো আশেপাশে কোথাও ফল পাই কিনা। এরপর দুষ্ট বানর এদিক ওদিক তাকাতে থাকে আর কলা গাছে তাকাতেই বানর অবাক হয়ে যায় আর বলে, এ কি টিয়া মশাই, আপনিও লুকিয়ে লুকিয়ে কলা খাচ্ছেন? টিয়া রেগে যায় আর বানরকে বলে, দুষ্ট বানর, তুমি এখান থেকে চলে যাও। আমি আগে কলা খেতে বসেছি। এই কলা আমার অধিকার রয়েছে। আর না হলে তুমি এখান থেকে কিছু কলা খেয়ে যাও, আর বাকি কিছু নিয়ে যাই আমি। আমি আমার খাবারে কারো ভাগ পছন্দ করি না। এই বলে বানর লাফিয়ে লাফিয়ে কলার ঝুঁকিতে চড়ে টিয়াকে তাড়িয়ে দেয় আর কলার পুরো ঝুঁকি ছিঁড়ে এনে কলা গাছের নিচে বসে খেতে থাকে। বানরের অত্যাচারে জিরাফ, খরগোশ, টিয়া, অন্য বানররা সবাই অনেক অত্যাচারিত হতে থাকে। এরপর সবাই মিলে বনের রাজা সিংহের কাছে যায়। সিংহ তার আস্তানায় বসে থাকে আর বনের সবাই সিংহের সামনে বসে থাকে। সিংহ সবাইকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমরা সবাই এখানে এসেছো কেন? সিংহ জিজ্ঞেস করার পর টিয়া বলে, রাজামশাই, আমি আজ কলা খেতে ধরেছি। ওই দুষ্ট বানর আমার কলা কেড়ে নিয়ে খেয়েছে। হ্যাঁ রাজামশাই, এই দুষ্ট বানর আমারও গাজর খেয়ে নিয়েছে। একে একে সবাই বানরের নামে বিচার দিতে থাকে। সবার বিচার শেষে সিংহ রাজা দুষ্ট বানরকে ধরে আনার আদেশ দেয়। এরপর সবাই মিলে দুষ্ট বানরকে ধরে নিয়ে বনের রাজা সিংহের সামনে হাজির করে। সিংহ দুষ্ট বানরকে দেখে জিজ্ঞেস করে, বানর মশাই, তোমার নামে সবাই এত অভিযোগ করলো, এসব কি সত্যি? না না রাজা মশাই, সবাই আমার নামে মিথ্যে কথা বলছে। দুষ্ট বানরের কথা শুনে সবাই একসাথে চিৎকার শুরু করে। সবার চিৎকার শুনে সিংহ রাজা বলে, সবাই চুপ করো। এই যে বানর মশাই, আমি জানি তুমি মিথ্যে বলছো। আজ তোমায় ক্ষমা করলাম, আর কখনো যদি কারো খাবার কেড়ে নিয়ে খাও, তাহলে আমি তোমাকে কখনোই মাফ করব না। এরপর বিচার শেষে সবাই সেখান থেকে চলে যায়। কিছুদিন বানর আর কাউকে জ্বালায় না। তবে কয়েকদিন পার হতে না হতে দুষ্ট বানর আবার সবাইকে জ্বালানো শুরু করে। এরপর একদিন দুষ্ট বানর কাটা গাছে আটকা পড়ে আর চিৎকার করে বলতে থাকে, বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে এই কাটা গাছ থেকে বের করো, আমার খুব কষ্ট হচ্ছে। তখনই উপর দিয়ে টিয়া উড়ে যাচ্ছিল আর দুষ্ট বানরের চিৎকার শুনে তার কাছে নেমে আসে আর বানরকে বলে, কি হয়েছে বানর ভাই? তুমি এখানে কিভাবে আটকা পড়লে? আমি এদিক দিয়ে লাফাতে লাফাতে যাচ্ছিলাম, হঠাৎ কাটা গাছে লাফ দেই। আমি বুঝতেই পারিনি এটা কাটা গাছ। টিয়া, তুমি দয়া করে আমাকে বাঁচাও। ঠিক আছে, আমি সবাইকে ডেকে আনি। এরপর বনের সবাই এসে দুষ্ট বানরকে উদ্ধার করে আর সিংহ দুষ্ট বানরকে বলে, এই যে দুষ্ট বানর, তুমি সবাইকে কত অত্যাচার করেছো, কত পশু পাখির খাবার ছিনিয়ে নিয়েছো, আর আজ দেখো তারাই তোমার বিপদের সময় সাহায্য করলো। হ্যাঁ রাজা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কাউকে জ্বালাবো না।
দুষ্ট বানরের কথা শুনে সবাই খুশি হয়ে যায়, আর তারপর থেকে সবাই বনে অনেক শান্তিতে বসবাস করতে শুরু করে। শোনো গিন্নি, ছেলে আমাদের বড় হয়েছে, এবার ওর বিয়ের জন্য মেয়ে দেখা দরকার। তুমি কি বান্টির বিয়ে দিতে চাচ্ছ? হ্যাঁ, আমরাও তো বুড়ো হচ্ছি, ছেলের বিয়ে হলে বউ ঘরে আসলে সংসারটা সামলিয়ে নিবে। হ্যাঁ, তা ঠিক। বান্টিকে বলে দেখো ও কি বলে। বান্টি হলো বানরের একমাত্র ছেলে। বান্টি সারাদিন বনের মাঝে ঘুরে বেড়াতো। বান্টি, এ বান্টি, কোথায় তুই? বান্টি, কি হলোটা কি বাবা, এভাবে চিল্লাচ্ছ কেন? তোর সাথে আমাদের জরুরি দরকার আছে। আমার সাথে আবার তোমার কি জরুরি কথা বলো তো? আমরা তোর বিয়ে দিতে চাচ্ছি, তুই কি বলিস? রাজি আছিস? তোমাদের যা ভালো মনে হয় তাই করো। ঠিক আছে, তবে আমরা তোর জন্য মেয়ে দেখি। আচ্ছা ঠিক আছে। এরপর বান্টির বাবা মা বান্টির জন্য মেয়ে দেখতে থাকে। খুঁজতে খুঁজতে তারা পাশের বনে বিনি নামের একটা মেয়ের খোঁজ পায়। বান্টি, আমরা মেয়ের খোঁজ পেয়েছি, চল আমাদের সাথে মেয়ে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। সবাই মিলে বিনিদের বাড়ি যায়। বিনির মা বাবা তাদেরকে বেশ ভালোই আপ্যায়ন করে। বিনি কোথায়? নিয়ে আসুন ওকে। বিনিকে ওনারা নিয়ে আসে। সবাই তো বিনিকে দেখে মুগ্ধ হয়ে যায়। বিনি ছিল খুব সুন্দর। বাহ, মেয়ে তো খুব সুন্দর। আমাদের মেয়েকে পছন্দ হয়েছে। বাবা বান্টি, তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, আমারও খুব ভালো লেগেছে। এ তো ভালো কথা, তবে খুব জলদি ওদের বিয়ের দিন ঠিক করে নেওয়া যাক। সবাই বান্টি আর বিনির বিয়ে নিয়ে অনেক খুশি হয়। অল্প কিছুদিনের মধ্যেই তাদের দুজনের বিয়ে হয়ে যায়। ধুমধাম করে তাদের বিয়ে হয়। বিনি, বিনি, এই কোথায় তুমি? ডাকছি, শুনতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, আসছি। কি হয়েছে বলো? এভাবে কেন ডাকছো? আজ আমি কাজে অন্য বনে যাব, তুমি বাবা মায়ের খেয়াল রেখো। সে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। তুমি নিশ্চিন্তে তোমার কাজে যাও, আমি সবার খোঁজ রাখবো। সত্যি, আমি ভাগ্য করে তোমার মতো বউ পেয়েছি। আমি আসি। এই বলে বান্টি বানর তার কাজে চলে যায়। তখনই সেখানে বান্টির মা আসে আর বিনির মাথায় হাত বুলিয়ে বলে, সত্যি রে মা বিনি, আমরা অনেক ভাগ্য করে তোকে পেয়েছি। দেখ, তুই আসার আগেও এই বান্টি কখনো কোনো কাজেই করতো না। মা বিনি, আমার জন্য এক কাপ চা দিও। হ্যাঁ বাবা, দিচ্ছি। মা, আমিও অনেক ভাগ্যবতী যে আপনার মতো একজন মা আর একজন বাবা পেয়েছি। এই বলে বিনি চা বানাতে চলে যায়। চা বানিয়ে বাবাকে দেয়। এভাবেই সারাদিন কেটে যায় বিনির। রাত হয়ে যায়, কিন্তু বান্টির আসার কোনো খবরই নেই। এতে বিনি চিন্তায় পড়ে যায়। তার ঘরে এ মাথা থেকে ও মাথা হাঁটতে থাকে আর ভাবে, কি ব্যাপার, উনি যে এখনো বাড়ি ফিরলো না। কখনো তো এমন করেনি। কোথাও গেলে তো খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতো। খুব চিন্তে হচ্ছে। একবার বাবা মাকে গিয়ে বলি, ওনারা হয়তো ঘুমাচ্ছে। না, যাই। এই ভেবে বিনি বাবা আর মায়ের দরজায় কড়া নাড়ে। মা, বাবা, একবার দরজাটা খুলুন। কি রে মা বিনি, এত রাতে হঠাৎ কি হয়েছে? মা, রাত তো অনেক হলো, কিন্তু উনি তো এখনো আসলো না। এত দেরি তো উনি কখনো করে না। তোর চিন্তা হচ্ছে বুঝি? চিন্তা করিস না মা, হয়তো কাজ বেশি হয়েছে তাই আসতে পারছে না। যা মা, তুই ঘুমিয়ে পড়। বিনি আর কিছু না বলে ওর ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিছু না বললেও ওর মাথা থেকে চিন্তাই যায় না। এভাবে ভাবতে ভাবতে সেই রাতটা কেটে যায়। পরদিন সকালে, গিন্নি, ও গিন্নি, হ্যাঁ বলো, কি হয়েছে? সারা রাত পার হয়ে গেল, বান্টি যে এখনো বাড়ি এলো না। কোনো বিপদ হলো না তো? এভাবে বলে না, ও আমাদের একমাত্র ছেলে, ওর কিছু হবে না। হয়তো কাজের জন্য কোথাও আটকে পড়ে গেছে। তোমরা চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। এভাবে সারাদিন কেটে যায়। তবুও বান্টির বাড়ি ফেরার কোনো খবরই নেই। এবার সবাই বেশ চিন্তায় পড়ে যায়। শোনো বান্টির বাবা,
আমার ছেলে তো এখনো বাড়ি এলো না। বাবা, আপনি একবার গিয়ে খোঁজ নিয়ে আসুন না। হ্যাঁ গো, যাও না, একবার খোঁজ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তোমরা চিন্তা করো না। এই বলে বাবা বেরিয়ে পড়ে বান্টির খোঁজে। অনেক খোঁজাখুঁজির পরেও বান্টির কোনো খোঁজ পায় না। চিন্তিত মুখ নিয়ে বাড়ি ফিরে বাবা। কি হলো গো, কোনো খোঁজ পেলে আমার বান্টি? না না, পাইনি খোঁজ কোথাও ওর। কোনো খোঁজ পাইনি। জানি না আমাদের ছেলে কোথায় আছে, কেমন আছে। বাবা, এভাবে দিন যেতে পারে না। আপনি পুলিশকে একবার খবর দিন, তারা নিশ্চয়ই খোঁজ নিতে পারবে। ওরা এভাবে কথা বলছিল, তখনই তাদের বাড়িতে পুলিশ আসে। বাসায় কি কেউ আছেন? আপনাদের জন্য দুঃসংবাদ আছে। কি হয়েছে? আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি, আপনাদের পরিবারের সদস্য বান্টি, তার মৃত্যু হয়েছে। পথ চলাচলের সময় তার উপর গাছ পড়েই তার মৃত্যু হয়েছে। না, এই কিছুতেই হতে পারে না। আপনার কোথাও ভুল হচ্ছে হয়তো। আমরা পুরোপুরি কনফার্ম যে এটাই বান্টি। আমাদের এটাই বলার ছিল। আমরা এখন আসি। এই বলে পুলিশ সেখান থেকে চলে যায়। সবাই কান্নায় ভেঙে পড়ে। না, আমার ছেলে, কি হয়ে গেল আমার ছেলে? বিনির মুখ দিয়ে যেন আর কোনো কথাই বেরোয় না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। তাদের এভাবে দিন কাটতে থাকে। তাদের মাঝে আর কোনো খুশিই ছিল না, যেন বান্টি যাওয়ার সময় সব কেড়ে নিয়ে গেছে। একদা এক বনে বাস করত এক শেয়াল। শেয়াল ছিল অনেক চালাক। ওর পরিবারে কেউ ছিল না, শুধু শেয়ালই ছিল। শেয়ালের ছিল এক পাঠশালা। ছোট ছোট বাচ্চাদেরকে শেয়াল পড়াতো। সকলেই তাদের বাচ্চাকে শেয়ালের পাঠশালায় ভর্তি করিয়ে রাখতো, যাতে ওরা ভালোভাবে শিক্ষিত হতে পারে। আজকে ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেল। পাঠশালায় যেতে হবে। যাই তাড়াতাড়ি যাই পাঠশালায়। এই বলে শেয়াল তার পাঠশালায় যায়, কিন্তু পাঠশালায় তার কোনো ছাত্রছাত্রী ছিল না। কোনো অভিভাবককে আজ অব্দি শেয়াল তার পাঠশালার ভিতরে ঢুকতে দেয় না। তার পাঠশালার জানালা দিয়ে শেয়াল সর্বদা কথা বলতো। শোনো গিন্নি, আমাদের বাচ্চা তো বড় হয়ে গেছে, একেও তো পাঠশালায় ভর্তি করানো দরকার। হ্যাঁ গো, আমিও তোমাকে এটাই বলতে চাচ্ছিলাম। আমাদের বনের পাশেই তো শিয়ালের পাঠশালা আছে, ওখানে আমাদের খোকাকে ভর্তি করিয়ে দিলে কেমন হবে গো? হ্যাঁ, এটাই ভালো হবে। আর শুনেছি শেয়াল পণ্ডিত নাকি অনেক ভালো পড়ায়। তবে চলো, আমরা খোকাকে ওখানে ভর্তি করিয়ে দেই, আর প্রতি সপ্তাহে একবার করে দেখে আসবো। হ্যাঁ, তবে চলো। এরপর খরগোশ আর খরগোশনি তাদের খোকাকে নিয়ে শেয়াল পণ্ডিতের পাঠশালায় যায়। শেয়াল পণ্ডিত, ও শেয়াল পণ্ডিত, পাঠশালায় আছেন নাকি? আরে খরগোশ যে, বলো কি খবর? আমরা এসেছি আমাদের খোকাকে পাঠশালায় ভর্তি করাতে। বাহ, এ তো ভালো কথা। তো ভর্তি কি আজই করবে? হ্যাঁ, আজকেই করাবো। এরপর খরগোশ শেয়ালের কাছে তাদের খোকাকে ভর্তি করিয়ে দিয়ে দেয়, আর খোকাকে পাঠশালায় রেখে তারা চলে যায়। আহা, এবার হবে মজা। আজ সকাল থেকে না খেয়ে আছি, এখন কচি খরগোশের বাচ্চা আমার পেটে যাবে। এরপর শিয়াল ঘপ করে পুরো খরগোশের বাচ্চাকে পেটে পুরে নেয়। শিয়াল সবসময়ই এমন করত। যদি কোনো অভিভাবক তার ছোট সন্তানকে এই শেয়াল পণ্ডিতের কাছে রেখে যেত, আর শেয়াল পণ্ডিত সেগুলোকে খেয়ে ফেলতো। সেই বনের পাশে থাকতো কুমিরের পরিবার। তাদের ছিল 7 সন্তান। সবাই দেখতে একদম একরকম ছিল। কুমিরের গিন্নি কুমিরকে বলল, ওগো শুনছো? হ্যাঁ গিন্নি, বলো। আমাদের সন্তানদেরকে তো পাঠশালায় দিতে হবে গো। হ্যাঁ, তাই তো। শিয়াল পণ্ডিতের পাঠশালা আছে তো, শুনেছি ভালো পড়ায়। চলো, বাচ্চাদেরকে নিয়ে যাই, আজই ভর্তি করিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এরপর কুমির আর গিন্নি তার 7 সন্তানকে নিয়ে শেয়াল পণ্ডিতের পাঠশালায় যায়। আর পাঠশালার জানালা দিয়ে কুমির বলে, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই,
কই আপনি আছেন নাকি? জরুরি দরকার আছে। কোথায় আপনি? হ্যাঁ, কি হলো কুমির? এভাবে কেন ডাকছো? বলো কি হয়েছে? পণ্ডিত মশাই, শুনেছি আপনি নাকি অনেক ভালো পড়ান, তাই এসেছি বাচ্চাদেরকে ভর্তি করাতে। আমার 7 সন্তান। আমি চাই আপনি আমার সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আপনি কি ভর্তি নিবেন? বাহ, ভালো কথা তো। যদি তোমরা বলো আমি তোমার বাচ্চাদেরকে পড়াবো, আমার কাছে নিশ্চিন্তে রেখে যেতে পারো। তবে আজই রেখে গেলাম আপনার সাথে। এরপর কুমির শিয়াল পণ্ডিতের কাছে তার বাচ্চাদেরকে রেখে যায়। আর শিয়াল মনে মনে বলে, বাহ, আমার কপাল কি ভালো, মেঘনা চাইতেই জল। আমার খাওয়া দাওয়া নিয়ে তো আর কোনো চিন্তাই রইলো না। হা হা হা। যাক, ভালোই হলো, যা খুশি লাগছে আমার। শিয়াল পণ্ডিত তো এবার মহা খুশি, খাবারের জন্য আর কোথাও যেতে হবে না। আর অন্যদিকে ওগো, আমার খোকাকে দেখি না কতদিন হলো, খুব দেখতে ইচ্ছে করছে। চলো না পণ্ডিতের পাঠশালাতে যাই আমরা। গিন্নি, কথাটা তো মন্দ বলনি। খোকাকে ছাড়া ভালোই লাগে না। প্রায় 1 সপ্তাহ তো হয়ে গেল। চলো গিয়ে একবার দেখেই আসি। খরগোশ আর তার গিন্নি মিলে পণ্ডিতের পাঠশালায় যায়। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, একটু বাইরে আসুন পণ্ডিত মশাই। হ্যাঁ খরগোশ, কি হলো? ডাকছো কেন? 1 সপ্তাহ তো হয়ে গেল, আমি আমার খোকাকে দেখি না। ওর মায়েরও খুব দেখতে ইচ্ছে, তাই ভাবলাম একটু দেখে যাই। আমাদের খোকাকে একবার দেখান পণ্ডিত মশাই। এ কেমন কথা খরগোশ? ছানাকে রেখে গেছো? ও তো এখানে পড়ালেখা করছে। তোমরা যদি আসো তবে ওদের পড়ালেখার ক্ষতি হবে। তোমরা কি চাও ওর পড়ালেখার ক্ষতি হোক? না না, ওরা পড়ুক। চলো গো, আমরা না হয় অন্য সময় দেখে যাব। ওরা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। শিয়াল তাদেরকে ছানা দেখাবে কোথা থেকে? শিয়াল তো আগেই তাদের বাচ্চাকে খেয়ে ফেলেছে। তারপরের দিন শিয়াল তার পাঠশালায় আসে আর ভাবে, খুব খিদে পেয়েছে, কুমিরের একটা ছানা খেয়ে নি, পেট ভরে যাবে। আহা, কত মজা, একদম কচি কুমির ছানা। এভাবেই দিন কাটে। প্রতিদিন সকালে শিয়াল একটা করে কুমির ছানা খেয়ে নেয়। এভাবে খেতে খেতে 6টা বাচ্চাই শিয়াল খেয়ে নেয়। 7 দিনের বেলা কুমির তার বাচ্চাকে দেখতে আসে। শিয়াল মশাই, আমার ছানাদেরকে একবার দেখান তো, খুব দেখতে ইচ্ছে করছে। এই রে, এখন আমি ছানা কোথায় পাই? আছে তো মাত্র একটাই। এক কাজ করি, একটাকে বারবার দেখাবো। হ্যাঁ, এখনই দেখাচ্ছি। এই যে 1, এই যে 2, এই যে 3, এই 4, এই 5, এই 6, আর এই হলো 7। দেখলে কুমির? শিয়াল বারবার একটা ছানাকেই দেখাচ্ছিল। কুমির তা বুঝে ফেলে আর জোর করে পাঠশালার ভেতরে যায়। আর দেখতে পায় সেখানে মাত্র একটা কুমিরের ছানা। তা দেখে কুমির সব বুঝে যায় আর বনের সবাইকে ডাকে। সবার ছানাকে খেয়ে ফেলায় সবাই কান্নায় ভেঙে পড়ে। মারো, সবাই মারো, এই রাক্ষসকে সবাই মারো, মারো, ও আমাদের ছানাকে মেরে খেয়ে ফেলেছে। এরপর সবাই শিয়ালকে ধরে মারে, মারতে মারতে মেরেই ফেলে আর তার পাঠশালাও ভেঙে দেয়। সেখানে বানরও ছিল। সে ছিল শিক্ষিত আর অনেক ভালো। তোমরা চাইলে আমি পাঠশালা চালাতে পারি। তবে তো বেশ ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়। বহুদিন আগের কথা, একটা সুন্দর বন ছিল। সেখানেই থাকতো 2 বিড়াল বন্ধু। তারা সব সময় একসাথেই থাকতো। বন্ধু, অনেক দিন তো হলো, ভালো মন্দ কিছুই খাওয়া হয় না। হ্যাঁ, তা যা বলেছিস, অনেকদিন তো হলো। এখন তো একটা ব্যবস্থা করতেই হবে। কি করবি ভেবেছিস কিছু? ভাবছি বানর বস্তিতে যাব। সেখানে গেলে কিছু না কিছুই তো অবশ্যই পেয়ে যাব। তোর তো বলা সহজ,
কিন্তু মানুষটা জানিস তো কত খারাপ। আমাদের ধরতে পারলে তো আর ছাড়বে না, বেঘরে প্রাণ যাবে। প্রাণ নিয়ে ভাবতে গেলে পেট ফাঁকাই থাকবে, আর আমাদের না খেয়ে মরতে হবে। হ্যাঁ, তাও তো ঠিক। তবে আমার মানুষের খুব ভয় লাগে। এত কথা বাদ দে, তোকে আমি যা বললাম তাছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, চল তবে তাই হবে। এরপর দুই বিড়াল বন্ধু মিলে যায় মানব বসতিতে। তারা কোনো রকমে একটা বড় কেকের টুকরা চুরি করে নেয়, কিন্তু মানুষ তা দেখে নেয় আর লাঠি নিয়ে তাদের পেছনে ধাওয়া করে। আর দুই বিড়াল বন্ধু ভয়ে চিল্লাতে থাকে। অবশেষে কোনোভাবে তারা মানব বসতি থেকে বেরিয়ে তাদের বনে চলে আসে, আর তারা হাঁপ ছেড়ে বাঁচে। উফ, অবশেষে বাঁচলাম কোনোভাবে। আর একটু হলেই তো মরণ হতো আমাদের। হ্যাঁ ভাই, আর একটু হলে সোজা উপরে। যেভাবে লাঠি নিয়ে ধাওয়া করছিল, আমি তো বাবা সেই ভয় পেয়েছিলাম। আমি আর কখনোই যাব না, এমন লাঠির ধাওয়া আর খেতে চাই না। ধাওয়া পরে খাবি, আগে কেক খা, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, সমান সমান ভাগ করে নে আগে। এরপর দুই বিড়াল বন্ধু সমান ভাগ করে, কিন্তু সমান ভাগ করতেই পারে না। কখনো এইটাই বেশি তো কখনো ওইটাই বেশি। দেখ, তুই আমার থেকে বেশি নিয়েছিস। আমি বেশি নেইনি, তোরটা বেশি পড়েছে। তারা আবারও ভাগ করে, কিন্তু আবারও সে একই কাহিনী। এবারও তো তোরটাই বেশি হয়েছে, সমানভাবে ভাগ কর। আমারটাতে ভাগ বেশি হয়নি, তুই ভালো করে দেখ, তোরটাই বেশি আছে। আমারটাতে বেশি হয়ে গেছে কে বলেছে? তোর নিজেরটাতেই তো আমার থেকে বেশি আর দ্বিগুণ বেশি আছে। দুই বিড়ালের মাঝে কেক ভাগাভাগি নিয়ে ঝামেলা চলছিল। তখনই সেখানে আসে দুষ্ট চালাক বানর। তাদের এমন ঝামেলা দেখে বানর বলে, আরে আরে, হলোটা কি তোমাদের? হ্যাঁ, দুজনে এভাবে লড়াই করছো কেন? আরে আর বলো না, আমরা একটা কেকের টুকরা নিয়ে এসেছি, এখন এটা সমান ভাগ করতেই পারছি না। কখনো এখানে বেশি তো কখনো আবার ওটাই বেশি। এখন কি যে করব খুঁজেই পাচ্ছি না, কোনো উপায় পেলে ভালো হতো। আরে, সামান্যই ব্যাপার, এটার সমাধান তো আমার কাছে আছে, চাইলে সমান ভাগ করে দিতে পারি। সত্যি বলছো? তবে তো অনেক ভালো হয়। আমরা তো পারছি না, তুমি যদি সাহায্য করো তবে আমাদের সমান সমান ভাগ হবে, আর লড়াই হবে না। ভাগ তো করতেই পারি, কিন্তু তার জন্য লাগবে ওজন পাল্লা। এনে দিতে পারবে তোমরা? হ্যাঁ পারবো, একটু অপেক্ষা করো। এই বলে বিড়াল কোথা থেকে একটা পাল্লা নিয়ে আসে, আর বানর সেই পাল্লায় কেক দেয়, দিয়ে মাপতে থাকে। এই দেখো, এইদিকে কেক বেশি হয়েছে। এই বলে বানর সেই টুকরা থেকে একটু নিয়ে খেয়ে ফেলে। আরে, এবার এইদিকে কেক বেশি হয়ে গেল। এই বলে বানর আবার অন্য টুকরা থেকে নিয়ে খেয়ে ফেলে। আরে বানর মশাই, কি করছো কি তুমি? তুমি তো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খেয়ে ফেলছো। কি বললে? আমি তো সমান সমান ভাগ করে দিচ্ছি। তবে যদি তাই হয়, আমি আর ভাগ করব না, তোমরা যেভাবে পারো সেভাবে করে নাও। না গো বানর মশাই, তুমি সমান সমান ভাগ করে দাও, যেভাবে করতে হয়। হ্যাঁ, তবে আমি যেভাবেই করি সেভাবেই করতে দাও। বানর এভাবে বলতে থাকে। বিড়ালরা তার কথা মেনেও নেয়। বানর একবার করে মাপ করে, আর যেটাতে বেশি হয় সেখান থেকে নিয়ে তার মুখে পুরে নেয়। এভাবেই চলতে থাকে। এমন করতে করতে সেই কেকের টুকরা একেবারে শেষ হয়ে যায়। আরে, তোমাদের কেকের টুকরো তো শেষ হয়ে গেল, এখন তোমরা কি করবে? তুমি নিজে আমাদের খাবার শেষ দিলে, আমরা এখন কি খাবো? তুমি কেন করলে এমন? কারণ তোমরা দুই বন্ধু খাবার নিয়ে ঝগড়া করছিলে, আর খাবার সমান ভাগ করতে পারছিলে না।
তাই আমি তোমাদের সাহায্য করেছি। তুমি যাও এখন এখান থেকে, যাও বলছি, জলদি যাও। ঠিক আছে। এই বলে বানর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর দুই বিড়াল বন্ধু তাদের কাজের জন্য আফসোস করতে থাকে। আমি রাজা মশাইয়ের কাছে যাব আর এই দুষ্ট বানরের নামে নালিশ করব। সে কিভাবে আমাদের সাথে বেইমানি করেছে সেটাও বলবো। তুমি ধৈর্য হারিও না আর এভাবে ক্ষেপে যেও না, শান্ত হও আর চলো রাজা মশাইয়ের কাছে। যা বলার সেখানে গিয়ে বলবো আমরা। এরপর দুই বিড়াল বন্ধু মিলে বনের রাজা মশাইয়ের কাছে যায় আর রাজাকে বলতে থাকে, রাজা মশাই, আমরা আপনার কাছে এসেছি বিচার নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বলো শুনি, কি বিচার আছে? বানর আমাদেরকে ঠকিয়েছে। আমরা অনেক কষ্টে মানব বসতি থেকে একটা কেকের টুকরা নিয়ে এসেছিলাম, কিন্তু দুজনে সমান ভাগ করতে পারছিলাম না। তখন বানর এসে একটা পাল্লায় করে ভাগ করে। ভাগ করার নাম করে একটু একটু করে পুরো কেকের টুকরাই সেই দুষ্ট বানর খেয়ে ফেলেছে, কিন্তু কষ্ট করে এনেছি আমরা। বানর তো ভারী অন্যায় কাজ করেছে, বানরকে ডাকা হোক। রাজার আদেশ মতো বানরকে রাজার দরবারে ডাকা হয়। বানর, বিড়ালটা যা বলছে তা কি সত্যি? জি রাজামশাই, সত্যি। তবে কেন করেছো তুমি? কারণ ওরা দুই বন্ধু সামান্য একটা কেকের টুকরা ভাগাভাগি করে নিয়ে ঝামেলা করছিল। ওদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আমি এমন করেছি। আশা করি ওদের এবার শিক্ষা হয়েছে। কাজটা তো তুমি একদম ঠিক করেছো, আমিও তোমার সাথে একমত। তো বিড়ালরা, তোমাদের কি শিক্ষা হয়েছে? সত্যি আমরা ভুল করেছি, সামান্য একটু কেক নিয়ে ঝামেলা করছিলাম, আর কখনো এমন করব না। এরপর থেকে দুই বন্ধু আর কখনোই খাবার নিয়ে ঝামেলা করেনি, আর তারা মিলেমিশে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।